এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। উপদেষ্টা ছিল, কিন্তু সে কি করে আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়, এর দ্বারাই আমরা বুঝতে পারি যে সে উপদেষ্টা পরিষদে গুপ্তভাবে ছিল এবং সম্পূর্ণটা একটা দলের হয়ে কাজ করছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্যই এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উচ্চ পর্যায়ের নির্দেশে নির্দিষ্ট কিছু আসনে ইঞ্জিনিয়ারিং করে 11 দলীয় জোটের প্রার্থীদের হারানো হয়েছে। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং জনগণের রায়কে পাল্টে দেওয়ার প্রতিবাদে আমরা দেখছি যে সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের দাবিতে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই না। আলহামদুলিল্লাহ, থলের বিড়াল বের হতে শুরু করেছে। আসল সত্য দীর্ঘদিন চাপা থাকে না। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ফলাফল প্রকাশের কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা তা জানতে হয়তো আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। কারণ এবার খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা এবং দেশের এস্টাবলিশমেন্টের প্রভাবশালী ব্যক্তি সৈয়দ রিজওয়ানা হাসানের বক্তব্য নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। ঘুরে গেল ক্ষমতা, 53 আসনে ভোট বাতিল করল নির্বাচন কমিশন। বিএনপি সরকারের বিরুদ্ধে এক অনিবার্য কঠিন বাস্তবতার দিকে যাচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী অলরেডি আনুষ্ঠানিকভাবে কঠিন বার্তা দিয়ে দিয়েছে, যার অর্থ বিএনপির সাথে যে এখন পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে, সেই আন্ডারস্ট্যান্ডিং হয়তো বেশি দিন থাকবে না। যার আরেক অর্থ জামাত ইসলামী রাজপথে নামতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, দেখেই কিছুটা আন্দাজ করতে পারছেন যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। বিএনপি সরকারের বিরুদ্ধে এক অনিবার্য কঠিন বাস্তবতার দিকে যাচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী অলরেডি আনুষ্ঠানিকভাবে কঠিন বার্তা দিয়ে দিয়েছে, যার অর্থ বিএনপির সাথে যে এখন পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে, সেই আন্ডারস্ট্যান্ডিং হয়তো বেশি দিন থাকবে না। যার আরেক অর্থ জামাত ইসলামী রাজপথে নামতে বাধ্য হবে। হ্যাঁ, বিএনপি জামাত কিছু কিছু জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে, কিন্তু সংস্কার, জুলাই সনদ, যেটা একদম মৌলিক ভিত্তি, এইগুলো বিএনপি এড়িয়ে যেতে চাচ্ছে। হাসিনা 7 বছরে যা পারেনি, বিএনপি 7 দিনে সেটা করতে চায়। সবকিছু দলীয়করণ করে একদম তছনছ করে দিতে চায়। বিধিবদ্ধ সাংবিধানিক সংস্থা থেকে শুরু করে সবকিছু একদম কমপ্লিটলি দুর্নীতিগ্রস্ত এবং দলীয়করণ করতে চায়। পিএসসি, দুদক, এগুলো নিয়ে কি নাটক শুরু করেছে দেখেন। কোন জুলাই সনদ ঐক্যমত এগুলো মানবে না, যে না এগুলো আমাদেরকে মানতে বলবেন না। কিসের জুলাই সনদ? গণভোটেই তো মানে না। জুলাই সনদ আদেশেই তো অবৈধ বলানোর চেষ্টা করছে বিএনপির আইনজীবীরা, অলরেডি হাইকোর্ট থেকে রুল বের করেছে। তো এক কথা যদি বলি, বিএনপি জুলাই সনদ, গণভোট, সংস্কার নিয়ে যে অবস্থান নিয়েছে, ইফতার পার্টিতে যাক একে অপরের আর সুসম্পর্ক যতই রাখুক না কেন, উপরে উপরে মিঠে মিঠে কথা বলে ওভারঅল তারা সংস্কারের বিরুদ্ধে, জুলাই সনদ এবং গণভোটের বিরুদ্ধে ভারতের প্রেসক্রিপশনে, যেহেতু ভারত তাদেরকে ক্ষমতা এনে দিয়েছে, তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে, যে অবস্থান নিচ্ছে, তাতে বিএনপি জামাত রাজপথের সংঘাত অনিবার্য। জামাতকে রাজপথে নামতে হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জুলাই সনদ, গণভোট এগুলোর কোনো দাম নেই। পার্লামেন্টে এগুলোর কোনো সমাধান হবে না। হ্যাঁ, জামাত পার্লামেন্টের সমাধানের জন্য কিছুদিন অপেক্ষা করবে, কিন্তু এগুলো চূড়ান্তভাবে রাজপথে জনগণকে আদায় করতে হবে। তবে রাজপথে যদি আদায় করতে হয়, বিএনপির জন্য তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। কারণ রাজপথে এইসব দাবি আদায় করতে হওয়া মানে আরেকটা বিপ্লব লাগা। আর একটা বিপ্লব হলে বিপ্লবটা হবে বিএনপির বিরুদ্ধে। তখন বিএনপি রাজনীতি থেকে আওয়ামী লীগের মতো হারিয়ে যাবে। এবং অনেকে কিন্তু এই আশায় বসে আছে যে বিএনপির পতন ঘটবে, বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে। বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সব গ্রাউন্ড রেডি। কারণ আওয়ামী লীগ যে অপরাধ করেছিল 15 বছরে, বিএনপি এখনই তা করা শুরু করেছে। এমন কোনো অপরাধ নাই যে বিএনপি সরকার করছে না। অন দি আদার হ্যান্ড, আওয়ামী লীগের প্রচন্ড শক্তি ছিল, সমাজের
এবং পাওয়ার স্ট্রাকচারের সকল জায়গা আওয়ামী লীগ যেভাবে দখল করেছিল, যেভাবে শক্তিশালী করেছিল, বিএনপি 100 বছরও তা পারবে না, চেষ্টা করছে। আর বিএনপির ইতিহাস আকাম করতে যাওয়ার পথে ধরা খাওয়ার ইতিহাস। যেমন 2006 সালে যে 111 হলো, কিসের প্রেক্ষিতে? বিএনপি একটা ভোট চুরি করতে চেয়েছিল, ভোট ডাকাতি করতে চেয়েছিল, ভোটারবিহীন একটা একক নির্বাচন করে ক্ষমতায় আসতে চেয়েছিল, নিজেদের পছন্দের মতো তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা, নিজেদের পছন্দের মতো প্রধান বিচারপতি, এগুলো নিয়ে করে। কিন্তু পেরেছে না, ধরা খেয়েছে। মাগুরার উপনির্বাচন করে কি পার পেয়েছে? না, ধরা খেয়েছে। তা বিএনপির ইতিহাস হচ্ছে আগাম করতে যে ধরা খাওয়ার ইতিহাস, আর আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আগাম করে সফল হয়ে অনেক বছর সেই সুফল পেয়ে অবশেষে ধরা খাওয়ার ইতিহাস। ওটাকে ধরা খাওয়ার মতো করে না। আপনি একটা ভোট চুরি করে যদি 5 বছর থাকতে পারেন তাহলে তো আপনি সফল। 5 বছর পার হওয়ার পর ধরা পড়লে তো কিছু আসে যায় না। তা আওয়ামী লীগ 14 সালের ভোটারবিহীন নির্বাচনে টিকেছিল, 18 সালের রাতের নির্বাচনে 5 বছর টিকেছিল। তা আওয়ামী লীগ ধরাটা খেয়েছে শেষে দামি নির্বাচনে, তাও নির্বাচনের কারণে ধরা খায়নি, ধরা খেয়েছে রাজাকার ইস্যুর কারণে, রাজাকারের নাতিপুতি বলার কারণে, কোটা সংস্কারের কারণে। তো আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আকাম করে তার সুফল পাওয়ার ইতিহাস। কমপ্লিট মজাটা আওয়ামী লীগ করতে পেরেছে, কিন্তু বিএনপি এটা পারে না। এই জন্য বিএনপির কপালে বিপদ আছে। জামাত, ছাত্র জনতা, এনসিপি সবাই এখানে রাজপথে নামতে বাধ্য আমি দেখতে পাচ্ছি। দর্শক, জামাতের বিবৃতি দেখেন, এটা দেখলে বুঝবেন যে এক অনিবার্য বাস্তবতার দিকে যাচ্ছে জামাত। জামাত যে থিওরিতে আছে যে না বিএনপিকে কোঅপারেট করবো আমরা, প্রচলিত বিরোধী দল হব না, এটা সম্ভবত থাকবে না। জামাত না চাইলেও জনগণের চাপে হলেও জামাতকে রাজপথে নামতে বাধ্য হতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত 30টি সংস্কার প্রস্তাবের বিষয়ে 4 সপ্তাহের রুল জারি করেছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতের বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তি যে চেষ্টা হয়েছে তার পরিণতি ইতিবাচক হয়নি, বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচল অবস্থা সৃষ্টি করেছে। আমি এটা একটু ব্যাখ্যা দিই। রাজনৈতিক বিষয়গুলো আদালতে নিয়ে গেলে যে সরকার নিয়ে যায় ওই সরকারের পতন হয়, সোজা হিসাব। এর অর্থ হাসিনা কোটা সংস্কারের ইস্যু, যেটা সাধারণ জনগণের দাবি, ওটা আদালতকে ব্যবহার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তো হাসিনার কি অবস্থা হয়েছে তো দেখেছেন, এটাই পরিণতি। বিএনপি সেই পরিণতির দিকে যাচ্ছে। তিনি আর বলেন, সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে যে রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের উপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট পিটিশনে দায়ের করিয়ে পর্দার আড়াল থেকে ইন্ধন দেওয়া হলে তা হবে দ্বিচারিত আত্মঘাতী পদক্ষেপ। বিএনপি দেখেন, এই যে ধৈর্য বলি না, এই যে পরিকল্পিতভাবে রিট দায়ের করিয়েছে, বিএনপির আইনজীবীরাই এটা ডিল করছে, এটা তো ধরা পড়েছে। এই যে জামাত ধরিয়ে দিয়েছে, শিবিরের ছেলেরা নাম পরিচয় সব প্রকাশ করে দিয়েছে, কার কি পদ। আরে এই জন্য বলি বিএনপি ধৈর্য। এখানে যদি আওয়ামী লীগ হতো তাহলে বিএনপির আইনজীবীদের টাকা দিয়ে এই রিট পিটিশনের শুনানি করাতো, আওয়ামী লীগের আইনজীবীরা যেত না, বলতো যে না এর সাথে আমরা জড়িত না। আর এখানে বিএনপির লোকজন সরাসরি যায়, আওয়ামী লীগের লোকজন আছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, পছন্দসই ফল পাওয়ার উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার পুরনো কৌশল পরিহার করতে হবে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায় তবে তার জনগণের প্রত্যাশা পরিপন্থী হবে। দেশবাসী মনে করে দেশের জনগণ ও জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে। অনতিবিলম্বে এ ধরনের হটকারী পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সংলাপ ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধান করার উপর গুরুত্ব আরোপ করতে হবে। দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে জামাত এখানে এই বিএনপির সিদ্ধান্তকে হটকারী বলছে। কারণ হটকারী সিদ্ধান্ত যদি বিএনপি নেয় তার বিরুদ্ধে জামাতকে আঙ্গুল চুষবে না। এই হটকারী সিদ্ধান্তের উপর যদি বিএনপি অবিচল থাকে এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে অনিবার্যভাবে এর পরিণতি হচ্ছে জামাতকে রাজপথে নামতে হবে, এনসিপি কে রাজপথে নামতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জামাতের যে দুর্বলতা, এটা সুযোগ এনসিপি নিবে। জামাতের এই বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, সংলাপ ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। কিসের সংলাপ? সংলাপ তো হয়ে গিয়েছে, ঐক্যমত তো হয়ে গিয়েছে, জুলাই সনদ সাইন হয়েছে, তার উপর গণভোট হয়েছে, এখন আবার সংলাপ এবং ঐক্যমতের কথা কেন বলছে? এটা কিছুতেই সঠিক নয়। জামাত এখানে ভুল করছে। যেটা হয়েছে ওইটা বিএনপিকে মানতে হবে, নো কম্প্রোমাইজ। গণভোট হয়েছে, গণভোটের রায় এটা উপেক্ষা করার সাহস যে দেখাবে তার পতনের ডাক দেওয়া উচিত। ক্লিয়ার কথা। জামাতের বা এনসিপির মনের কথা হয়তো এতটুকুই, কিন্তু ঘুরিয়ে ফিরে একটু লেট করার চেষ্টা করছে। কি সেটা? গণভোটের রায় যে উপেক্ষা করার চেষ্টা করবে সেই সরকার আমরা মানি না, সেই সরকার অবৈধ, সেই সরকার পতনের ডাক দিব আমরা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা, হয়তো বা 180 দিন দেখবে। 180 দিনের মধ্যে যদি সংবিধান সংস্কার না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয় কমপ্লিটলি, তাহলে অটোমেটিক্যালি বাস্তবায়ন হবে। আর সেই সরকার যদি সেটা অটোমেটিক্যালি বাস্তবায়িত হিসেবে ধরে না নেয় তাহলে ওই সরকার আমরা মানি না, পতন। সেখানে জামাত কেন আবার সংলাপ এবং ঐক্যমতের কথা বলছে না? এখানে কোনো সংলাপ এবং ঐক্যমতের প্রশ্নই ওঠে না। জামাত যদি বিএনপির সাথে এটা নিয়ে আবার কোনো সংলাপ এবং ঐক্যমত করতে চায় তাহলে জামাতও গণঅভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে শক্তি পরিণত হবে। তো এখানে হিসাব সোজা, ঐক্যমত সংলাপ সব হয়েছে, এটা মানতে বাধ্য, না মানলে ক্ষমতা ছাড়ো। কঠিন রাজনীতির খেলা চলতেছে।
আসলে রাজনীতিটা কি একবার ইউটিউবে দেখছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অনেকেই জানেন 1 আর 1 2, এটা হলো গণিত। 1 আর 1 11 যদি লেখেন ওইটা হয়ে যায় সংগঠন, একটা প্রতিষ্ঠান। 1 আর 1 2 যদি মিলে 1 হয়ে যায়, এই যে 2 1 হয়ে গেলে এটা হলো প্রেম ভালোবাসা। আবার এই 1 থেকে আলাদা করে দেওয়াটা এটা হলো কূটনীতি। আবার দেখেন এই দুজনকে 1 আর 1 এর মুখোমুখি করে দেওয়া, একজনের পিছনে আরেকজনকে লাগায় দেওয়া, সেটা হলো রাজনীতি। যেভাবে সাবেক উপদেষ্টা, মহিলা উপদেষ্টা একজনের পিছনে আরেকজনের লাগাই দিছে, আজকে জামাত ইসলামকে লাগাই দিছে বিএনপির পিছনে। হ্যাঁ, মিছিল হইতাছে, মিটিং হইতাছে, তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট চোর বলতেছে স্লোগানের মধ্যে। শুনতে ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু কে লাগাই দিল? ওই যে সাবেক উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, উনি একজনের পিছনে আরেকজনকে লাগাই দিচ্ছে। রাজনীতিটা কেমন করলো এবার বুঝা নেন। এখন কথা হচ্ছে, উনি আবার ইন্ডিয়ান একটা পত্রিকায় ইন্টারভিউ দিয়া বলছে, আমি যদি কোনো মবের উপরে পড়ি, মানে মব যদি আমার উপরে ঝাঁপায়া পড়ে, মব জাস্টিস হয়, জাস্টিস তো না, মানে মব যদি আমাকে আক্রমণ করে, সেটার জন্য দায়িত্ব জামাতকে নিতে হবে। কেন গো? কারণ কি? ওনারা কেন আপনার উপর আক্রমণ করবে? ওনাদের কি এরকম স্বভাব? গত 17-18 মাসে দেখাইতে পারবেন ওনারা এই টাইপের মানুষ, এই মেজাজের মানুষ? এই মেজাজের তো না, আপনার কথার সাথে তো যায় না। আসলে উনি বোধহয় দেশে থাকবে না, হ্যাঁ, উনি বিদেশে চলে যাবে। ওইখানে গিয়ে ওই পত্রিকা দেখায় বলবে কি জানেন, আমার উপরে আক্রমণ করতো একটা গোষ্ঠী, যার জন্য আমি চলে আসছি, আমার জীবনের নিরাপত্তা নাই, আমাকে আশ্রয় দাও। এরকম হইতে পারে। আবার এমনও হইতে পারে ওনার বিদেশি পাসপোর্ট আছে, এখন চলে যাবে, আর আসবে না, যায় এখানে থাইকা যাবে। কিন্তু যাওয়ার আগে সব হিসাবপত্র দিয়ে যাইতে হবে। কি টাকা পয়সা কোন দিকে সরাইছেন না সরাইছেন, আপনার হাজবেন্ডের নামে অনেক কথা শোনা যায়, সব হিসাব দিয়ে যাইতে হবে। এয়ারপোর্ট দিয়া হিসাব দিয়ে কেউ যাইতে পারবেন না। দেখেন ভাই ব্রাদার, উনি বলতে চাচ্ছে আজকে যেটা উনি ব্যাখ্যা দিছে, আমরা বলতে উনি ওই উপদেষ্টাদেরকে মনে করে না, আমরা বলতে উনি মনে করাইছে মহিলা মানে নারীদেরকে। আপনারা কে দায়িত্ব দিল বলেন তো? নারীদের দায়িত্ব কে দিল আপনাকে? নারীদের হয়ে চিন্তা করার, জামাত ইসলামকে নিয়ে চিন্তা করার এই দায়িত্ব আপনারা কে দিছে? আসলে আপনার উপদেষ্টাই বা কে বানাইলো? এটা আমার মাথায় ঢুকে না ভাই। কিভাবে উনি উপদেষ্টা হয়? যোগ্যতাটা কি? মাপকাঠিটা কি? জানি না। যেমন এই খলিল সাহেবের একটা মাপকাঠি আছে, কারণ আমেরিকার সাথে ওনার লাইন যায় না আছে। উনি খুব কায়দা কইরা আমেরিকার সাথে কিছু চুক্তিপত্র কইরা নিছে। জাস্ট নির্বাচনের 3 দিন আগে এমন একটা টাইমে করছে, দুই দলই জানতো, কিন্তু মুখ খোলে নাই। কারণ ওই যে আমেরিকা যদি মাইন্ড করে, ঠিক কায়দা কইরা নিছে। এবং ওর সাথে শর্ত ছিল ওনাকে বিএনপিতে মন্ত্রিত্ব দিতে হবে। মন্ত্রিত্ব দিছে। এখন আজকে দেখলাম ওনার পদত্যাগ চায়। হায় হায়, এমন একজন মন্ত্রী দেখেন, গত সরকারের সময় এই 1 বছর আগেও সালাউদ্দিন সাহেব 1 বছর আগে পদত্যাগ চাইছে না? এই খলিলুর রহমান খলিল সাহেবের পদত্যাগ চাইছে। আবার দেখেন এখন ওনার পদত্যাগ চাইতেছে জামাতে ইসলাম। তার মানে কি জানেন, এই লোকটা 2 দলের কাছেই খারাপ। তার মানে কি এখন উনি কি পদত্যাগ করবে? বিএনপি কি ওনাকে ছাইড়া দিবে, বাদ দিয়ে দিবে? না, অসম্ভব, হইতেই পারে না। কারণ কি জানেন, একটা উইকেট ফেলে দিবে, এত বড় উইকেট ফেলে দিবে বিরোধী দল, আর বিএনপি এটা মাইনা নিবে না? না, মাইনা নিবে না। মরণ কামড় দিয়া মাটি আঁকড়াইয়া পয়লা থাকবে। আপনারা যত রকম অপমান করেন না কেন, উনি এই পদ থেকে, এই চেয়ার থেকে মোটর সরবে না, সরতে পারে না। কারণ কি জানেন, ওই যে শপথগুলা নিছে না, ওই শপথের সাথে ওনাকে রাখার শপথটাও হয়ে গেছে। ওই যে লন্ডনে একটা ষড়যন্ত্র হয়েছে না, লন্ডনের ষড়যন্ত্র, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। হ্যাঁ, ইতিহাসের পাতায় এটা স্থান পাচ্ছে ধীরে ধীরে, লন্ডনের ষড়যন্ত্র। আরে লন্ডনের ষড়যন্ত্র বলতে গেলে ডক্টর ইউনূস স্যারের দিকে আবার আঙুল তুলতে হয়। ব্যথা লাগে ভাই, এতটা ভালোবাসা ভালাইছি, এখন ব্যথা লাগে। ওই যে 1 আর 1 মিলা গেলে ভালোবাসা হয়, প্রেম হয়, কিন্তু আলাদা করে দেওয়া কূটনীতি। এখন ওই কূটনীতি চালে যাইতে হবে, ওনাকে না আলাদা করে দিতে হবে। কিন্তু ওনাকে প্রশ্নের বাইরে নেওয়া যাবে না, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ওনাকে আনতে হবে। এই যে আপনারা আজকে ভোট চোর বলতেছেন তারেক রহমান সাহেবকে, কেন বলবেন? তারেক রহমান সাহেব কি সরকারে ছিল? সরকারে তো ছিল ডক্টর ইউনূস স্যার। ওনাকে প্রশ্নের মধ্যে আনেন। ভোট চুরি করলে উনি করছে, ওনার পুরো টিম করছে ভোট চুরি। কেন তারেক রহমান সাহেবকে বলবেন? তারেক রহমান সাহেব সরকারে ছিল না, আপনারা জামাতও সরকারে ছিলেন না, যারাই নির্বাচন করছে কেউ সরকারে ছিল না। সরকারে ছিল ডক্টর ইউনূস স্যার এবং ওনার টিম, এবং ওই যে ইঞ্জিনিয়ার রেজাওনা, এই যে খলিল সাহেব, এরা ছিল। আবার ওই যে আসিফ নজরুল ছিল। যারাই ছিল সবাইকে প্রশ্নের মধ্যে আনতে হবে। ওনাকে ভোট চোর বলা যাবে না, কারণ উনিও তো আপনাদের মতো সরকারের বাইরেই ছিল। আর ভোট চুরির ব্যাপারটা তো নতুন কিছু না, অতীত থেকে তো হয়ে আসতেছে। এটা তো আপনারা জানতেনি এরকম হইতেই পারে।
পাহারা কেন দিলেন না? কেন পাহারা দিলেন না? আমি একজনকে ভোট দিতে দেখছি, জানেন, উনি অসুস্থ ছিল, ওনার ভোট দিতে আসার কথাই না, তারপরে উনি আসছেন। ওনাকে দেখে আমি বললাম, আপনি আসলেন? না, একটা পবিত্র দায়িত্ব পালন কইরা যাই। চিন্তা করছেন, উনি কিন্তু চিকিৎসায় আছে, ওই চিকিৎসা থেকে উঠে আসছে ভোট দেওয়ার জন্য। তার মানে কি হাসপাতাল থেকে আইসা ভোট দিয়ে গেছে আপনাদেরকে। আপনারা সেই পবিত্র দায়িত্বটা পালন করলেন না কেন? সে ভোটটা পাহারা দিলেন না কেন? এখন চুরি হয়ে যাওয়ার পর বলতেছেন চোর চোর চোর। যতই চোর চোর বলেন না কেন, কোনো কাজ হবে না। প্রশ্নবিদ্ধ করা যাবে এই নির্বাচনকে বহু অ্যাঙ্গেল থেকে, বহু প্রমাণ আছে, কিন্তু যতই প্রশ্নবিদ্ধ করেন না কেন, এই সরকার চলতেছে, চলতে থাকবে। যতই মিটিং মিছিল প্রতিবাদ হোক না কেন ভাই, এই সরকারের এত সহজে পতন হবে না, হওয়া উচিত না। কারণ কি জানেন, এখনো তো সংসদ শুরু হয় না ভাই। সংসদে যাক না, দেখি না, এত বড় একটা নির্বাচন হয়ে গেল, 2টা ভোট দিলাম আমরা, একটা ভোট নিয়ে ওনারা সংসদে যাক, আরেকটা ভোটের কি করে, মানে গণভোট, সেটার কি হয় ওটা সংসদে সিদ্ধান্ত নিতে হবে, আর নাহলে আদালতে যা সিদ্ধান্ত নিতে হবে। ওই যে সরকারের পতন চাই পতন চাই, এগুলোর মধ্যে এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমি নাই। হ্যাঁ ভাই, আচ্ছা যাই হোক, আমি না থাকলে কি যায় আসে, তাই না? কিন্তু কথা হলো ভাই, এই যে রেজওয়ানা প্রাক্তন আমাদের উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, এই কিন্তু ভাই দি ব্রেন, চালাক আছে ভাই, হ্যাঁ চালাক আছে। দেখেন এখন বলতেছে, ওই যে আমরা বলতে উপদেষ্টাদেরকে বুঝাই নাই, উনি আমরা বলতে বুঝাইছে নারী সমাজকে, নারীর অধিকার নিয়ে উনি চিন্তা ভাবনা আছে, জামাত ইসলামের মধ্যে নারীর কি অধিকার সেটা বুঝাইছে। কিন্তু আমার কথা হইলো, এই যে আমরা বললা নারী সমাজ বুঝাইলেন, আপনাকে এই দায়িত্ব কে দিছে? হ্যাঁ, আপনাকে গণে নারী সমাজ? আরে আপনি যখন নারী সমাজ নিয়ে বক্তব্য রেখা ওই যে রমনা পার্কের সামনে দিয়া গাড়ি হাঁকায় যাইতেন না, তখন ওই রমনার যে ওয়ালটা আছে না, ওই ওয়ালের ওই পাশে যায় দেখেন গিয়া 300 টাকায় 500 টাকায় কোনো বোন তার ইজ্জত বিক্রি করতেছে, কারণ তার পেটে খিদা। আপনারা নারীবাদী করেন, এগুলা বাদ দেন, আপনাকে জবাব দিতেই হবে। আপনি জামাত ইসলামের নাম মুখে না নিল, আপনি বুঝাই দিচ্ছেন। কারণ ওই যে সাংবাদিক, উনি তো প্রশ্ন করছিল, যারা মাজার ভাঙছে, যারা ওই যে বাউলকে জেলে ঢুকাইছে, তাদের একটা অংশ তো এখন বিরোধী দলে। এই কথা বলে নাই, এই প্রশ্ন করে নাই। ভাই ব্রাদার, ওই সাংবাদিকের মন মানসিকতা বুঝা নিয়েন। যারা মাজার ভাঙছে, যারা বাউলদেরকে জেলে ঢুকাইছে, তাদের একটা অংশ বিরোধী দল, মানে ওই লোকও মনে করে সেইটা, মানে ওই সাংবাদিক সেটা মনে করে। আমাদের মিডিয়াও কিন্তু এই একই রকম চিন্তা ভাবনা করে, যার জন্য ওই সাংবাদিক ওনার মনের কথাটা তুলে ধরছে ওই প্রশ্নের মাধ্যমে। কারণ ওই সাংবাদিক এটা বিশ্বাস করে, আমাদের মিডিয়াও এটা বিশ্বাস করে, যে ওই যে যারা মাজার ভাঙছে, কবর থেকে তুইলা ওই যে আবার পোড়ায় দিছিল, আবার জেলে পাঠাইছে একজন বাউলকে, এদের সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে, এটাই বুঝাইতে চাইছে। কারণ কি জানেন, ওই যে পাজামা পাঞ্জাবি টুপি দেখতে একই রকম। এখন কথা হয়েছে ভাই, এই যে মানুষের ভিতরে যে এই চিন্তাটা কি আপনি তাই না বাইক করে ফেলে দিবেন? এটা তো মানুষেরই চিন্তা, হয়তো সে জামাতের পক্ষে না, কিন্তু বিপক্ষের চিন্তা তো, সেটাকে চিন্তায় আনতে হবে। কেন এটা হইলো? এই একটি কারণেই কিন্তু ওই যে সুশীল বলি না, এই সুশীলরা কিন্তু জামাতের পক্ষে, আগেও ছিল না, এখনো নাই। আমার কথা হলো, আপনারা পূজার সময় যেন গন্ডগোল না হয়, আপনারা মণ্ডপ পাহারা দিতে পারেন। পূজার মণ্ডপ পাহারা দিচ্ছেন, মন্দির পাহারা দিচ্ছেন, তাহলে কেন ওই মাজারগুলো আপনাদের লোক দিয়ে পাহারা দিলেন না? কোন বাউল কি কইছে না কইছে, ওর একজনের কথায় আমাদের আল্লাহ কি যায় আসে বলেন? এটা নিয়ে এখানে এত বড় মব হয়েছিল, তখন ওইটার বিরুদ্ধে কেন রুইখা দাঁড়াইলেন না? ওইখানে কেন পাহারায় বসাইলেন না? বুঝেন না কেন? ওই দাড়ি টুপি দেখলে তো একই রকম লাগে, ওইটা আপনার অংশ মনে করে, তো অংশ মনে করেই ওই সাংবাদিক জিজ্ঞাসা করছে যে একটা অংশ তো বিরোধী দলে গেছে, আর উনি ওইভাবে উত্তরটা দিছে। ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। হ্যাঁ ভাই ব্রাদার, বুঝতে হবে, শুধু এক পক্ষে কথা বললে হবে না, ভবিষ্যতের জন্য তৈরি হইতে হবে। আগামীতে যেন এইসব প্রশ্ন সামনে না আসে, এটা খেয়াল রাখতে হবে। আবার যখন সামনে নির্বাচন আসবে, দেখবেন কেউ যায় ওই মাজারে হামলায় করছে, কেউ যায় আবার ওই কবরের ভিতরে টানাটানি করতেছে, লাশ নিয়ে টানাটানি করতেছে, কেউ আবার বাউল খুঁজে বেড়াইতেছে, কেউ খুঁজে বেড়াইবো কেটা মাথায় উন্না দিছে না দিছে। ওই যে এক ছেলে মাথায় উন্না দেয় নাই বলে এক বোনের সাথে খারাপ ব্যবহার করছিল, তারা আবার জেলে দিছে, জেল থেকে বাইরে হওয়ার সময় তার মাথায় টুপি দিয়া আবার গলার মধ্যে মালা দিয়া সামনে নিয়ে আইছে। কিন্তু দেখতে কি মনে হইতেছে? মনে হইতেছে বলতে জামাতের লোক। সাধারণ লোক তাই মনে করে, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি দেখলে। কি করবেন? যার জন্য ওগুলা যেন আর ভবিষ্যতেও না হইতে পারে, ওদিকে আপনাদেরকে নজর রাখতে হবে, পাহারা দিতে হবে। নির্বাচনের 3 সপ্তাহ পরে এসা কাউকে ভোট চোর কেন বলবেন? যদি বলার দরকার হইতো তাহলে 13 তারিখে সকালেই বলতেন যে ওনারা ভোট চোর। আপনারা কেন বুঝতে পারলেন না? ওই একজন মহিলার কথার অপেক্ষায় ছিলেন, উনি কোন দিন মুখ খুলবে, উনি কোন দিন বলবে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই অপেক্ষায় ছিলেন আপনারা। যাই হোক ভাই ব্রাদার, এই রেজাওয়ানাকে কিন্তু অনেক উপরে উঠাই দিছে ভাই, অনেক উপরে উঠাই দিছে সারা পৃথিবীতে। এখন উনি আলোচনা, কারণ জামাত ইসলামের মিটিং থেকে ওনার নাম মুখে নিছে। ব্যাপারটা বুঝেন। কিন্তু ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথা বলবো, যে ভাই ব্রাদার, উনি ক্ষতিটা করছে কার বেশি বলেন তো? জামাত ইসলামের নাকি বিএনপির? বিএনপি একটা নির্বাচন করে তো বাইরে হয়ে গেছে, 3 সপ্তাহ পর এসে কেন ভোট চোর শুনতে হবে? এর পিছনে কারণ কি? কারণ কিন্তু ওই ভদ্র মহিলা। কিন্তু বিএনপি থেকে কি কোনো প্রশ্ন করছে ভদ্র মহিলাকে যে আপনি কেন এই কথা বললেন, কেন আপনি বিতর্কিত করলেন, কেন এই কলঙ্কটা আপনি ছড়াইলেন? বলতে হবে।
বিএনপি থেকে এরকম প্রশ্ন এখনো আসে নাই, এরকম কোনো চাপ আসে নাই। বিএনপি থেকে চাপ আসা উচিত না। উনি বিএনপির এত সুন্দর একটা নির্বাচনকে কলঙ্কিত করে দিছে, তো যার কারণে আজকে 3 সপ্তাহ পরে আইসা ভোট চোর স্লোগান শুনতে হইতেছে। কেন বিএনপি এটা মাইনা নিবে? এটা মোটেও মাইনা নেওয়া উচিত না। আপনারা যারা বিএনপি করেন আপনারা মাইনা নিবেন কেন? এবং বিএনপির পক্ষে যারা আপনারা আইন বিভাগে আছেন ওনাদেরকে আমি বলবো, ওনাকে আইনের মাধ্যমে প্রশ্ন করেন। হ্যাঁ, আইনের মাধ্যমে প্রশ্ন করেন, ওনারা উকিল নোটিশ পাঠান, কেন আপনি আমাদের নির্বাচনটাকে কলঙ্কিত করলেন? আপনারা যদি চুপ থাকেন এটা নিয়ে আরো আলোচনা চলতে থাকবে। হ্যাঁ, আরো আলোচনা চলতে থাকবে। যেমন আলোচনা চলতেছে এই খলিল সাহেবকে নিয়ে, খলিল সাহেবের পদত্যাগ চাচ্ছে। আজকে ওই মিছিল থেকে এই স্লোগানও আসছে, খলিল সাহেবের পদত্যাগ চাই। ওই যে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চায়, এরকম একটা উইকেট পইরা যাবে আর তারেক রহমান সাহেব এটা মাইনা নিবে, এটা কি হয়? ওনাদের উইকেট এই মুহূর্তে ফেলতে পারবেন না। আর এই উইকেট যাতা উইকেট না, তো এটা তো একেবারে আমেরিকা থেকে আমদানি করা। হ্যাঁ, আমেরিকা থেকে আমদানি করা, ওই চুক্তিপত্রের সহ কিন্তু গেছে। এই যে বিয়ে শাদী করলে অনেক সময় শ্বশুর বাড়ি থেকে যখন বউ উঠায় আনি আমরা, তখন কি করি? সঙ্গে শালা শালি আসে না? ঠিক তেমনি ভাবে শালা হিসাবে আসছে এই খলিল সাহেব, আর শালি বাইরে রয়ে গেছে। মানে আমাদের এই যে উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, শালা শালি কিন্তু গালি না, কিন্তু এটা একটা সম্পর্ক, আত্মীয়তা। বিদায় নিবার আগে শুধু এইটুকুই বলবো, রাজনীতির মাঠে এই খেলাগুলো চলতেই থাকবে। 12 তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যে 2টা ভোট দিলাম, একটা ভোট নিয়ে পাওয়ারে চলে গেল, আরেকটা ভোটের খোঁজ খবর কি, সেই খোঁজ খবরটার জন্য অপেক্ষায় রইলাম। 12 তারিখের জন্য অপেক্ষা করি। রাস্তাঘাটে যেসব চলতেছে রোজা রমজানের দিনে ধৈর্য নিতে পারেন, মাঠ গরম করার জন্য, আর কিছু না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। রাজনীতিতে খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমাদের সদ্য বিদায়ী পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান, সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনীতিতে নানা জল্পনা কল্পনা, হিসাব নিকাশ শুরু হয়েছে। তিনি আসলে এটি কি বললেন? এটি কি তিনি খুব পরিকল্পিতভাবে বললেন, নাকি এটি তার স্লিপিং অফ টাং, নাকি অন্য কিছু? তিনি কি কাউকে ফাঁসাতে গেলেন, অথবা কাউকে বেশি অ্যাডভান্টেজ দিতে গেলেন? এই নানান সমীকরণ এখন রাজনীতিতে শুরু হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের দিন রাত 12টার পর থেকে জামাত ইসলাম এবং এনসিপি সহ 11 দলীয় জোট, তারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে আসছে যে এই নির্বাচনে বিশাল রকমের একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং এটা এমন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং ধরতে কিন্তু প্রায় বছর 2-3 সময় লেগে গিয়েছিল। কিন্তু বিএনপি তো আসলে সব জায়গায় কাঁচা। তারা এমন নাটক সাজায়, আমরা এর আগেও দেখেছি, তারা যে নাটকগুলো সাজিয়েছে, সে নাটকগুলো 1-2-3 ঘন্টার ভিতরেই সেটি মাঠে মারা গেছে, ফাঁস হয়ে গেছে। এবারও তাই। আমরা যারা এদেশের সচেতন নাগরিক, যারা নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি সারা রাত টিভি সেটের সামনে বসেছিলাম, বিশেষ করে ভোট গ্রহণ শেষ হবার পরে গণনা যখন শুরু হলো, তখন থেকে রাত 8টা পর্যন্ত আমরা একরকম চিত্র, সর্বশেষ যেটি দেখলাম বিভিন্ন মাধ্যমে, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এমনকি বিবিসির ওইখানেও, জামাত ইসলাম 84, বিএনপি 77, হঠাৎ করে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। এরপরে 3-4 ঘন্টা পরে এমন ভাবে আসা শুরু হলো, আস্তে আস্তে শেষ পর্যন্ত বিএনপি 209, জামাত ইসলাম 68, এইখানে গিয়ে ঠেকলো। তো এদেশের সাধারণ নাগরিক যারা, এরা তো এখন আর বোকা নেই। এরা প্রত্যেকের হাতে এখন মিডিয়া। এই মিডিয়া থাকার কারণে প্রত্যেকেই আগে ভাগে সবকিছু জেনে গিয়েছিল। এরপরে জামাত আমিরকে প্রশ্ন করলো খালিদ মহিউদ্দিন যে আপনারা এই যে কারচুপির অভিযোগ আনলেন, এটি কিভাবে? জামাত আমির দেখুন কি জবাব দিয়েছিলেন, তার সেই জবাব আজ কিভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে, দেখুন আগে তার কথা শুনুন। যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং। এখানে ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগে। কিছু জিনিস আছে বলা যায়, করা যায় না। কিছু জিনিস আছে করা যায়, বলা যায় না। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই 2টা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। আমাদের ধারণা যে ঠাকুর করে কে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন। এই যে জামাত আমিরের সেদিনের সেই বক্তব্য, তিনি বলেছিলেন যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা এমনই একটা বিষয়ে, কেউ যদি চুরি করে বা কেউ যদি কোনো অপরাধ করে, পাপ করে, এই পাপ যে কোনো ভাবে তার অবচেতন মনে, তার অ্যাবসার্ড মাইন্ডে যে কোনো সময় তার মুখ দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ পাকের ইচ্ছা এবং এটা প্রকৃতির বিধান অনুযায়ী এটি হয়ে থাকে। আল্লাহ এইভাবেই অপরাধীকে পাকড়াও করান। না হলে এই যে যারা মানুষ হত্যা করে, এরা ধরা পড়ে কিভাবে? সমস্ত আলামত মুছে ফেলানোর পরেও আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী, এরা ধরে ফেলে না? এরা কিন্তু ধরে ফেলে। কারণ কি? যে এই কাজটা করে সে কোনো না কোনো আলামত রেখে যায়। তেমনি জামাত ইসলামের এই অভিযোগ
একেবারে 16 কোলায় পূর্ণ করে দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি যে মন্তব্যটি করলেন চ্যানেল 1 এর সাথে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে, তিনি সেখানে কি বলেছেন আগে তার কথাটা শুনুন। নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।